আসছে বাজেট নিয়ে নানা প্রত্যাশা সাধারণ মানুষের। প্রণয়নে কাঠামোগত পরিবর্তন না হলে গণমুখী হবে না সরকারের উন্নয়ন পরিকল্পনা, বলছেন অর্থনীতিবিদরা। নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। মাত্র 1.5 বর্গ কিলোমিটারের এলাকায় রয়েছে 450 হোটেল মোটেল। গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া জেলেদের সঠিক কোনো সংখ্যা নেই কর্তৃপক্ষের কাছে। পরিবারও পায় না সরকারি কোনো সহায়তা। বছরের পর বছর দিন কাটছে অভাব অনটনে। ধূমপান ও তামাকের কারণে মারাত্মক ঝুঁকিতে দেশের স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম। প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি উচ্চ হারে করারোপের পরামর্শ। এবং জমে উঠতে শুরু করেছে রাজশাহীর আমের বাজার। ভিড় করছেন মৌসুমী ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফজাল হোসেন। উন্নয়নের নামে হাতে নেওয়া প্রকল্প বাস্তবায়নে হবে না কোনো দুর্নীতি। আসছে বাজেট নিয়ে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। ব্যবসায়ীরা চান দেশীয় শিল্পের সুরক্ষা সহ ভ্যাট প্রদানের ক্ষেত্রে টার্নওভার করের সীমা বাড়ানো হোক। আর অর্থনীতিবিদরা বলছেন বাজেট প্রণয়নে কাঠামোগত পরিবর্তন না হলে গণমুখী হবে না সরকারের উন্নয়ন পরিকল্পনা। জাতীয় বাজেট নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তুলে ধরেছেন কামরুল হাসান সবুজ। প্রতিবারের মতো এবারও 2017-18 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তুলে ধরবেন আগামী এক বছরের জন্য সরকারের আয় ব্যয়ের পরিকল্পনার খতিয়ান। নানা পরিকল্পনার সঙ্গে থাকবে প্রান্তিক মানুষের নিরাপত্তা কর্মসূচির বর্ণনাও। এবারের বাজেট ঘোষণার আগে নানামুখী বিশ্লেষণের সঙ্গে নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থাকবে নিয়ন্ত্রণে। যেগুলো সবারই দরকার, সবারই যেটা দাম কমালে মানুষের সুবিধা হবে। জিনিসের দাম বাড়লে তখন আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। গ্যাস বিল কেটে নিচ্ছে, কারেন্ট বিল কেটে নিচ্ছে, বাড়ি ভাড়া বাড়াচ্ছে। তাৎক্ষণিক অর্থে যে ডেভেলপমেন্টটা সেটা আসতেছে না। প্রথম এবং প্রধান কারণ হলো তার কারাপশন। বাজেটের সম্বন্ধে বুঝি না, কিন্তু সারাদিন কাজকর্ম করে যে টাকা নিয়ে যায় এই টাকা দিয়ে বাজার সদাই করলে 300-400 টাকা বাজারে চলে যায়। বরাবরই শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি থাকে শিক্ষার্থীদের। আসছে বাজেটেও পুরনো এই দাবির প্রতিফলন দেখতে চান তারা। শিক্ষা খাতের বাজেটটা আমার মনে হয় অন্য বাজেটের চেয়ে একটু বেশি করা উচিত। যথাযথ ব্যবহার হচ্ছে কিনা বাজেটগুলো সেটা একটা মনিটরিং করাটা আমি মনে করি বড় ব্যাপার। গবেষণায় ফোকাস হলে কোনটা উপযুক্ত বা কোনটা করলে একটু ভালো হবে, একটু ইফেক্টিভ লার্নিং হবে আর কি। নতুন ভ্যাট আইন কার্যকরে বছর জুড়েই নানা প্রস্তাবনা তুলে ধরেছেন ব্যবসায়ীরা। নতুন অর্থ বছরে চান নানা নীতি সহায়তা। 50 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত যাদের টার্নওভার থাকবে সেক্ষেত্রে আমরা 3% টার্নওভার ট্যাক্সের কথা বলেছিলাম। ভ্যাটের হার না কমিয়ে মাল্টি ভ্যাট করা উচিত। অনেক ভ্যাট দিতে পারেন, যারা টোবাকো লাইনে ব্যবসা করেন তারা আরো বেশি ভ্যাট দেবেন। বাজেট প্রণয়নে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিতে জেলা বাজেট কার্যকরের কথা বলছেন অর্থনীতিবিদরা। জেলা বাজেট এসব কথা প্রত্যেকবারই অর্থমন্ত্রী বক্তৃতায় প্রতিশ্রুতি দেন এবং পরের বার এসে থুক্কু দিয়ে বলেন যে এবার পারলাম না, এবার এইটুক করলাম। সেটা তো কাঠামো বদল, এখন তো আর সেই কাঠামো বদল করা হয়নি। বাজেট ঘোষণার আগ মুহূর্তে সাধারণ মানুষ প্রত্যাশা প্রাপ্তির নানা সমীকরণে মিলিয়ে নিচ্ছেন সরকারের উন্নয়ন ভাবনা। এসব মানুষ হয়তো বাজেটে প্রকল্প গ্রহণ এবং প্রকল্পে অর্থ ছাড়ের মতো জটিল তত্ত্ব বোঝেন না, কিন্তু তারা বলছেন প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা যদি সততার সাথে কাজ করেন তাহলে খুব দ্রুতই উন্নয়ন হবে দেশের, উন্নয়ন হবে সাধারণ মানুষের ভাগ্যের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের বাজেটে সব ধরনের ব্যাংক হিসাবের বিপরীতে সঞ্চিত অর্থের ওপর আরোপিত আবগারি শুল্ক দ্বিগুণ করার সুপারিশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর সুপারিশ কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝারি আমানতকারীরা সঞ্চয়ের আগ্রহ হারাবেন বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। তাদের পরামর্শ, আবগারি শুল্ক না বাড়িয়ে ব্যাংক হিসেবের তথ্য কাজে লাগিয়ে কর জাল সম্প্রসারণ করা উচিত। সাজিদ রাজুর রিপোর্ট। বাণিজ্যিক ব্যাংকের যে কোনো হিসাবে মুনাফার বিপরীতে উৎসে কর দেন গ্রাহকরা। প্রতি বছর সার্ভিস চার্জ কেটে নেয় সংশ্লিষ্ট ব্যাংক। সেই সঙ্গে সব ধরনের হিসাবের বিপরীতে আবগারি শুল্ক পরিশোধ করতে হয় হিসাবধারীকে। তারপরও আসছে অর্থ বছরের বাজেটে এই আবগারি শুল্ক দ্বিগুণ করার সুপারিশ করেছে এনবিআর।
সুপারিশ অনুযায়ী 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আমানতের জন্য আবগারি শুল্ক 150 থেকে বাড়িয়ে 200 টাকা দিতে হবে। 1 লাখ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 পরিবর্তে 1,000 টাকা, 10 লাখ 1 থেকে 1 কোটি টাকার জন্য 3,000 টাকা, 10 কোটি টাকা পর্যন্ত 15,000 টাকা এবং 5 কোটি টাকার বেশি সঞ্চিত অর্থের জন্য 30,000 টাকা আবগারি শুল্কের সুপারিশ করেছে এনবিআর। এই সুপারিশ কার্যকর হলে 1 লাখ টাকার 3 মাস মেয়াদী এফডিআর হিসাব শেষে কাগজে কলমে 1,500 দেখানো হলেও শুল্ক ও চার্জ বাদে গ্রাহক হাতে পাবেন মাত্র 250 টাকার কিছু বেশি। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বড় অঙ্কের আমানতকারীদের উপর তেমন প্রভাব না পড়লেও নিম্ন ও মধ্যম অঙ্কের আমানতকারীরা আগ্রহ হারাবেন সঞ্চয়ে। সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের উপর এটা পড়বে। মানুষের মনে একটা চাপ, মানে নিরুৎসাহিত হবেন। ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে মজা নাই, লাভ নাই, ভালো না, ব্যাংক অ্যাকাউন্ট করবই না, এগুলো হচ্ছে মানুষের মানে একটা সামাজিক চাপ চলে আসলো তার উপরে। ব্যাংক অ্যাকাউন্ট করে কি লাভ, সব টাকা তো কাটাই যাবে। বড় বাজেটে স্বাভাবিকভাবেই এনবিআর এর উপর রাজস্ব আদায়ের বাড়তি চাপ পড়বে। এই চাপ মোকাবেলায় সরাসরি আবগারি শুল্ক না বাড়িয়ে ব্যাংক হিসাবের তথ্য কাজে লাগিয়ে করজাল বিস্তৃত করার পরামর্শ সাবেক এই ব্যাংকারের। 10 লক্ষ টাকার নিচে যারা, তাদের বিষয়টাকে একটু বিবেচনা করার প্রয়োজন আছে। সহজে আদায়যোগ্য, এটা একটা ভালো সোর্স অফ ইনকাম হতে পারে, কিন্তু এটাকে তারা আরো ভালোভাবে গঠনমূলকভাবে ব্যবহার করতে পারতেন। যারা উচ্চ আয়ের যাচ্ছেন তাদেরকে পুরা ডিরেক্ট ট্যাক্স নেটে আছে কিনা, এবং ডিরেক্ট ট্যাক্স নেটে নিয়ে আসতে পারলে তো ইনকাম তাদের অনেক বাড়ত। আর্থিক নিরাপত্তা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ব্যাংক লেনদেনের বিকল্প নেই। এমন অবস্থায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করতে আরো বেশি প্রণোদনা থাকা উচিত বলেও মনে করেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্ব পরমাণু সংস্থা আইএইএ এর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সঙ্গীদের নিয়ে সকাল 7:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ এর 60 বছর পূর্তিতে অনুষ্ঠানে অংশ নিতে গত সোমবার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হন। কোনো ধ্বংসাত্মক কাজ বা যুদ্ধাস্ত্র ব্যবহারে নয়, আইএইএ এর নির্দেশনা মেনেই পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করেই বাংলাদেশের সব ধরনের পরমাণু স্থাপনা গড়ে তোলা হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল অস্ট্রিয়ায় ভিয়েনায় আইএইএ এর কারিগরি সহায়তা সম্মেলনের উদ্বোধনী পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব নিশ্চিত করতে সায়েন্স ডিপ্লোমেসি বা বিজ্ঞান কূটনীতির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। অস্ট্রিয়া থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির 60 বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজন করা হয় সংস্থাটির 3 দিন ব্যাপী কারিগরি সহায়তা সম্মেলন। পরমাণু শক্তি সম্পর্কিত এই আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী পর্বে মঙ্গলবার স্থানীয় সময় বেলা 9:30টায় বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান সংস্থাটির মহাপরিচালক ইউকিও আমানো। উদ্বোধনী পর্বে শেখ হাসিনার সাথে যোগ দেন উরুগুয়ে ও মরিশাসের প্রেসিডেন্ট সহ আইএইএ ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মহাপরিচালক। এ সময় বক্তব্যে শেখ হাসিনা বলেন, জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞান কূটনীতির। সায়েন্স ডিপ্লোমেসি টু এনশিওর পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু নলেজ জেনারেশন অ্যান্ড শেয়ারিং। আলোচনায় কোনো ধ্বংসাত্মক কাজে নয়, বরং নিউক্লিয়ার টেকনোলজির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বিশ্ব সভায়। বাংলাদেশ remains committed to working with IAEA and other international partners in ensuring due diligence of the peaceful use of nuclear টেকনোলজি। দুটি পারমাণবিক চুল্লির মাধ্যমে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। The Russian supported Rupur power plant will produce 2400 megawatt electricity by 2 reactors. Our aim is to generate at least 4000 megawatt of electricity from nuclear source by 2030.
পরমাণু সহ নানা ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতিতে IAEA এর সহায়তা ও সক্ষমতা আরও ত্বরান্বিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কারিগরি সহায়তায় এরই মধ্যে বাংলাদেশে 138টি জাতীয় প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। পাবনার রূপপুরে নির্মিতব্য নিউক্লিয়ার প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রটিও এই সংস্থাটির নিবিড় তত্ত্বাবধানেই গড়ে উঠছে। নিউক্লিয়ার প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আগামীতেও IAEA এর সাথেই পথ হাঁটতে চায় বাংলাদেশ। IAEA সদর দপ্তর থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ভিয়েনা, অস্ট্রিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করেছে দলটি। গতকাল এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলকে বাইরে রেখে অসম পরিস্থিতিতে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, একদলীয় নির্বাচন করতে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরেই সমাধিস্থলেই জাতীয়তাবাদী ওলামা দলের মিলাদ মাহফিলে অংশ নেন বেগম জিয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার সমালোচনা করেন। রোডম্যাপ তো নিরর্থক, অর্থহীন। তার কারণ নির্বাচনকালীন সময়ে কি ধরনের সরকার থাকবে তার উপরে নির্ভর করবে নির্বাচন কমিশন তাদের রোড ম্যাপ বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না। বর্তমান সংবিধানের অধীনে যদি নির্বাচন করার কথা তারা চিন্তা করে থাকেন তাহলে মনে করা হবে যে এটা একদলীয় একটি নির্বাচন করার জন্য তারা রোড ম্যাপটা তৈরি করেছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নির্বাচনের মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি এখন পর্যন্ত। এখানে বিরোধী দলের কথা বলার কোনো সুযোগ নেই। এই একটা অসম পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন সম্ভব হয় না। তাই যে কোনো রোড ম্যাপই আসুক না কেন, তার প্রথম শর্ত হচ্ছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তারপরেই রোড ম্যাপ নিয়ে কথা বলাটা সঙ্গত বলে আমরা মনে করি। পরে নগরীর ধানমন্ডি 15 নম্বর এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও কাপড় বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ঝিনাইদহে গুলিতে 2 জন নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ, 3 সদস্য আহত, অস্ত্র ও গুলি উদ্ধার। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। মাত্র 1.5 বর্গ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে 450 হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ। এ অবস্থায় অপরিকল্পিত উন্নয়নের লাগাম টানতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রণয়ন করেছে মাস্টার প্ল্যান। কক্সবাজার প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সৈকত নগরী কক্সবাজারে আসা পর্যটকদের স্বাগত জানাতে কলাতলী পয়েন্টে স্থাপিত মাছের ফোয়ারাটির অবস্থা একেবারে সঙ্গীন। সংস্কার করে দৃষ্টিনন্দন গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ নেই। মাছের ফোয়ারা হয়ে শহরে ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে অগণিত ব্যাটারি চালিত টমটম। এরপর শুধু সারি সারি হোটেল, আর কিছুই নেই। কোন রকম পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহর। আবাসন থেকে আরম্ভ করে রাস্তাঘাট, ফুটপাত, ড্রেনেজ সিস্টেম, সর্বোপরি আধুনিক শহর বলতে যে শহরটা, সে শহরটা কক্সবাজার নয়। বৃষ্টি হলেই আপনার নালা নর্দমাগুলো ভরাট হয়ে গিয়ে শহর আপনার পুরোটাই মোটামুটি ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে। কোন রকম খালি জায়গা কিংবা বিনোদনের ব্যবস্থা না রেখে যত্রতত্র গড়ে উঠেছে শুধু হোটেল, মোটেল ও রিসোর্ট। এই অবস্থায় পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়। কক্সবাজারকে চাই একটা আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে। সেটার জন্য রাস্তাঘাটগুলো ঠিক করা, তারপরে এখানে একটা নিরাপত্তার কথা চিন্তা করা। গত বছর গঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। বর্তমানে যে সমস্ত জিনিসগুলো হয়ে গেছে এগুলোকে যতটুকু সম্ভব
সংরক্ষণ করে মাস্টার প্ল্যানে যদি কিছুটা পরিবর্তন করে ওটা সৌন্দর্য বৃদ্ধি করা যায়, আমরা সেই চেষ্টাই করতে যাচ্ছি। শহরের রাস্তাঘাটগুলো বড় করতে হবে, জোনিংগুলো ঠিক করতে হবে, ঘর বাড়িগুলো একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। নতুন ডিটেইল মাস্টার প্ল্যানে 2.5 বর্গ কিলোমিটারের কক্সবাজার শহর ছাড়াও 962 বর্গ কিলোমিটারের 7টি উপজেলাকেও উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে রাখা হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে যে শহরটি সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর হিসেবে গড়ে ওঠার কথা সেটি হলো কক্সবাজার। কারণ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান এই শহরেই, কিন্তু এই শহরটি গড়ে উঠেছে সবচেয়ে বেশি অপরিকল্পিতভাবে। অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ শহরটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য প্রণয়ন করেছে মাস্টার প্ল্যানের। এখন দেখা যাক কতটা কার্যকর হয় এই মাস্টার প্ল্যান। পর্যটন নগরী কক্সবাজার থেকে কমল দে, সময় সংবাদ। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত জেলেদের কিছু পরিবার সহায়তা পেলেও নিখোঁজ হওয়া জেলে পরিবার সরকারিভাবে কোনো সহায়তা পাচ্ছেন না। আর কতজন জেলে নিখোঁজ রয়েছেন তার কোনো সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বছরের পর বছর ধরে অভাব অনটনে দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার। মৎস্য বিভাগ বলছে একমাত্র মৃতদের সহায়তা দিতে পারেন তারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন SM সিফাত। প্রতিদিন বরগুনা সহ উপকূল থেকে শতাধিক ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। প্রতিটি ট্রলারে 10 থেকে 15 জন জেলে সপ্তাহব্যাপী গভীর সমুদ্রে মাছ শিকার করে। প্রায়ই মাছ ধরা অবস্থায় ট্রলারের ইঞ্জিন বিকল ও দুর্যোগের কবলে পড়ে অনেক জেলে নিখোঁজ হয়। এসব ঘটনায় মাঝে মধ্যে 2-1 জনের লাশ পাওয়া গেলেও অধিকাংশই নিখোঁজ থাকে। পাথরঘাটা উপজেলার খলিফারহাট গ্রামের রানী বেগম 3 বছর আগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন স্বামী ও 2 সন্তান। প্রতিদিন রান্নাঘরের চুলা জ্বালাতে হিমশিম খেতে হয় তাকে। এমন অবস্থা উপজেলার অনেকেরই, যারা স্বজনদের লাশ খুঁজে না পাওয়ায় সব সহায়তা থেকেও বঞ্চিত। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সাহায্যও পাইলাম না, আর খবরও পাইলাম না। এখন কমে যাবো, কি করবো? আমি তো আর কাজ করতে পারি না, কানে দেখি না। আমার সংসারে তো টান, আমার 3টে নাতি লাগে, আমি তো ভোগী, আল্লাহ খাওয়ার না কিছু নাই। এদিকে নিখোঁজ জেলেদের খুঁজে বের করার ক্ষেত্রেও প্রশাসন কোনো সহায়তা করে না বলে দাবি মৎস্যজীবী নেতাদের। বহু জেলে নিখোঁজ হয়, ট্রলার ডোবে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম খোঁজ খবর নেওয়া হয় না এবং তাদের একটা তালিকা থাকা দরকার যে কত জেলে নিখোঁজ আছে। তবে মৎস্য বিভাগ বলছে মৃত বা জীবিত নিশ্চিত না হওয়ায় নিখোঁজদের পরিবারকে সহায়তা দেয়া যায় না। যারা সাগরে বা নদীতে মাছ ধরতে যে মারা যায় সেই পরিবারকে 50,000 টাকা করে দেয়া হয়। নিখোঁজদের এখনো প্রকল্পে এই ধরনের সংস্থান রাখা হয়নি, যারা টাস্কফোর্স কমিটির সভাতে এটাই আলোচিত হবে। মৎস্য বিভাগের কাছে হিসেব না থাকলেও ট্রলার মালিক সমিতির তালিকা অনুযায়ী 200-রও বেশি জেলে নিখোঁজ রয়েছে জেলায়। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ পাওয়ার আশা করছেন প্রতিমন্ত্রী, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আসছে বাজেটে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ খাতের সাফল্য জনগণের কাছে পৌঁছে দিতে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। নতুন অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 32,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়। আগামী বাজেটে বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় হবে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং 2018 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে। আমরা রোডম্যাপ বিবেচনা করে এগোচ্ছি। 21 সালের মধ্যে যে ডিমান্ড ছিল, এই ডিমান্ডটা 18 সালে পূরণ করতে হবে। জেনারেশনে যে পরিমাণ বিদ্যুৎ দরকার ছিল 21 সালের মধ্যে, এটা আমার 18 সালে পূরণ করতে হবে। গত 8 বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে বাড়লেও সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। তবে আসছে বাজেটে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। ট্রান্সমিশনে বড় কাজগুলো রয়ে গেছে, ওখানে সাবস্টেশন গ্রিড প্রচুর হবে। এই বরাদ্দগুলো পেলে পরে হয়তো ভালো অবস্থা চলে আসে। এবার আমি প্রেসার দিব যেভাবে হোক ট্রান্সমিশনে প্রাইভেট সেক্টর যেন আনতে পারে। ডিস্ট্রিবিউশনে ব্যাপকভাবে করতে চাই। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বড় দরকার। উৎপাদনের বিপরীতে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ব্যবধান কমিয়ে আনতে সমন্বিত সম্পদ পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এটা যে কোনো একটিতে যদি বটলনেক থাকে তাহলে বাকি দুটো যতই শক্তিধর হোক না কেন ওই একটির জন্য সম্পূর্ণ সিস্টেমটা
যথেষ্ট দক্ষতার সাথে পরিচালিত হতে পারবে না। এই সমন্বিত সম্পদ পরিকল্পনায় কিন্তু উৎপাদনের সাথে সঞ্চালন বিতরণের যে গ্যাপ সেটা থাকবে না। বাজেটে বরাদ্দ পাওয়া অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সঠিক পরিকল্পনার সঙ্গে প্রকল্প গ্রহণ ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের উপরও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, এএফসি কাপে আজ নিয়ম রক্ষার ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। আসর থেকে ছিটকে পড়লেও মর্যাদার মঞ্চে জয় পেতে চায় দু দলই। ঝিনাইদহে গুলিতে মাইদুল ইসলাম ও আলিম নামের দুজন নিহত হয়েছেন। র্যাব বলছে বন্দুকযুদ্ধে নিহতরা হত্যা মামলার আসামি ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের 3 সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2টি বিদেশি বন্দুক, একটি 9mm পিস্তল ও 15 রাউন্ড গুলি। র্যাব জানায় গত রাত 12টার দিকে কোটচাঁদপুর উপজেলার নাকরতলা গ্রামের একটি মাঠে চরমপন্থী দলের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির 2 সদস্য মাইদুল ইসলাম রানা ও তার সহযোগী আলিম উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। দেশে ধূমপান ও তামাকের কারণে স্বাস্থ্য উন্নয়ন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষজ্ঞদের মতে তামাক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে মানসম্মত শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা সহ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবে। আইন প্রয়োগের পাশাপাশি তামাকজাত পণ্যের উপর উচ্চ হারে করারোপের পরামর্শ তাদের। এদিকে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে উচ্চ হারে করারোপ সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রসূন আশিসের রিপোর্ট। সরকারি হিসেবে দেশে প্রায় 1,08,000 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। তামাক কোম্পানিগুলোর প্রলোভনে অধিক লাভের আশায় খাদ্যশস্যের পরিবর্তে কৃষকরা উৎসাহী হচ্ছে তামাক চাষে। অন্যদিকে তামাক প্রক্রিয়াকরণে আগুন জ্বালতে গিয়ে উজাড় হচ্ছে বন। বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক কারখানায় শ্রম দিতে গিয়ে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে অসংখ্য নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থা গেটসের জরিপ অনুসারে দেশের প্রায় 4.25 কোটি মানুষ সরাসরি তামাক ব্যবহার করে থাকে। আর ধূমপান ও তামাকের কারণে দেশে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় 1 লাখ মানুষ। বিশেষজ্ঞদের মতে তামাক এখন স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ধ্বংস করা সহ এসডিজি বাস্তবায়নে অন্যতম বড় বাধা। যখন আমরা সেবন করি যেমন জর্দা, আটা, পাতা, এর মধ্যে 8,000-এর মতো কেমিক্যাল, প্রত্যেকটা ক্ষতিকর। ধোঁয়া যায় তেমন লাংসের ক্ষতি করে। তো মোট কথা হৃদরোগ, ক্যান্সার, লাং ডিজিজ, এগুলা একমাত্র কারণ হলো ওই ধোঁয়া। জমিটা তো নষ্ট হয়ে যায়। অনেক জমি যদি এদিকে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, যদি বেশি বেড়ে যায় খাদ্য নিরাপত্তা এখানে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তামাক পাতাকে যখন তামাক বানানো হয় সেখানে যে পরিমাণ কাঠ লাগে সেটা তো অনেক ক্ষতিকর। সেখানে অনেক গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়। তাদের মতে তামাক নিয়ন্ত্রণে আইনের সঠিক প্রয়োগ এবং তামাক পণ্যে উচ্চ হারে করারোপ মানুষকে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করবে। আইন হয়েছে, আইন প্রয়োগও করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। যে হারে আয় বাড়ে তার চেয়ে বেশি হারে যদি সিগারেটের দাম না বাড়ে তাহলে তো মানুষের তার পকেটে টান পড়বে না, কোম্পানিগুলোরও কোনো ক্ষতি হবে না, আর মানুষের সিগারেট সেবনও বন্ধ হবে না। তামাকের কারণে উন্নয়ন ব্যাহত হওয়ার কথা স্বীকার করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তামাক পণ্যের উপর পর্যায়ক্রমে করারোপ সহ এর ব্যবহার পুরোপুরি বন্ধ করা হবে। এই বছর গত বছরের তুলনায় ট্যাক্স বাড়বে। নিচের দিকে যেগুলো সবচেয়ে খারাপ স্বাস্থ্যের জন্য, এইগুলো যাতে পুরোপুরি আমাদের ক্রেতাদের হাত থেকে সরে যায় সেই জন্য উচ্চমাত্রার কর নির্ধারণ করা হবে। মুদ্রা কথা হলো ট্যাক্স অসহনীয় করা হবে পর্যায়ক্রমে এবং গ্র্যাজুয়ালি, যেটা প্রধানমন্ত্রী বলেছেন 40 সালের মধ্যে দেশকে তিনি তামাক মুক্ত করবেন, সেটা আমাদের পূরণ করতে হবে। কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতেও নানা কৌশল নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে শুরু হয়েছে আমের জমজমাট ব্যবসা। গত বছরের চেয়ে এবার আমের দাম বেশি হওয়ায় সন্তুষ্ট বাগান মালিক ও ব্যবসায়ীরা। সুস্বাদু ফরমালিনবিহীন আম নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মৌসুমী ব্যবসায়ীরা ভিড় করছেন জেলার বানেশ্বর হাটে। তবে দাম নিয়ে ক্রেতারা কিছুটা অসন্তুষ্ট। তবে ব্যবসায়ীরা জানান, ঝড়ে প্রচুর আম নষ্ট হওয়ায় বাজারে চাহিদার তুলনায় আমদানি কম, তাই দাম কিছুটা বেশি। সাইফুর রহমান রকির প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুস সালাম।
রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে সারি সারিভাবে ঝুলছে গ্রীষ্মকালীন সুস্বাদু আম। পাকতে শুরু করায় চলছে গাছ থেকে আম পাড়ার ধুম। জেলার সবচেয়ে বড় পাইকারি আমের হাট বানেশ্বর বাজারে আগাম জাতের গোপালভোগ, লকনা ও গুটি আমে ভরে উঠেছে। ব্যবসায়ীরা জানান, আকারভেদে বাজারে প্রতিমন গোপালভোগ 2000, লকনা 1400 ও গুটি আম বিক্রি হচ্ছে 1000 টাকা দরে। আর 2 সপ্তাহ পরই রানীভোগ, খিরসাপাত, হিমসাগর সহ নানা জাতের সুমিষ্ট আমে ছেয়ে যাবে এখানকার সবকটি বাজার। গেল বছরের তুলনায় এবার আমের দাম কিছুটা চড়া থাকায় সন্তুষ্ট বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমের দাম ভালো আছে এবং লাভ হচ্ছে। কেমিক্যাল যেহেতু নাই, মানুষ সবাই কিনছে, বিভিন্ন জায়গার ব্যাপারীরাও এসে কিনছে। গত বছরের চেয়ে একটু বাজার ভালো ভাব লাগছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌসুমী ব্যবসায়ীরা ভিড় করছেন হাটে। অনেকে আবার পরিবার পরিজনের জন্য নিয়ে যাচ্ছেন সুমিষ্ট আম। তবে কারো কারো অভিযোগ দাম বেশির। দাম মনে হচ্ছে একটু বেশি, আরো একটু কম হলে ভালো হতো। এখানকার আম ফর্মুলা মুক্ত, বাগান থেকে সরাসরি আসছে আর সরাসরি ব্যাপারী নিয়ে চলে যাচ্ছে। খাদ্যও ভালো, রাজশাহীর আমও ভালো, চাহিদাও ভালো। সারা বাংলাদেশে এখানকার বানেশ্বর বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, কয়েক দফা ঝড়ে প্রচুর আম নষ্ট হওয়ার পাশাপাশি বাজারে পুরোদমে আম না ওঠায় দাম কিছুটা বেশি এখন। ঝড় হয়েছে প্রচুর, ঝড় হয় এক সাইডের আমটা নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাগি তো একটু বাজারটা একটু ভালো যাচ্ছে। বর্তমানে প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে প্রায় 50 লাখ টাকার আম কেনা বেচা চলছে বলে জানান ব্যবসায়ীরা। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় 17,000 হেক্টর জমির বাগানে এবার 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামে গতকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে নগরীর 2 নম্বর গেট এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ আফজাল। আমরা এখন আছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায়। গতকাল মধ্যরাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে সকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে পানি নামতে না পারার কারণে অনেক জায়গায় আমরা দেখেছি জলজটও দেখা দিয়েছে। সেক্ষেত্রে যারা অফিসগামী লোকজন অফিসে যাওয়ার জন্য বের হয়েছে তাদেরকে আমরা দেখেছি চরম দুর্ভোগে পড়তে হয়েছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় মোরার প্রভাবের কারণেই কিন্তু চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া তারা আরো বলেছে আজকেও থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এখন আছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায়। এছাড়া নগরীর অন্যান্য যেসব বিভিন্ন সড়ক রয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম, বিশেষ করে নগরীর জিএসটির মোড়, প্রবর্তক মোড়, চকবাজার এলাকা, নগরীর যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, বদ্ধহাট, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি বৃষ্টি পড়ার সাথে সাথে ভোর থেকে কিন্তু প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পানি নেমে গেছে, অনেক জায়গায় কিন্তু নালা নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু পানি জমাট বেঁধে আছে। তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু গতকাল মোরার কারণেও কিন্তু অনেক দুর্ভোগে পড়তে হয়েছিল সবাইকে। যারা অফিসগামী লোকজন ছিল তারা অফিসে যেতে পারেনি। সেক্ষেত্রে আজকে অনেকের আশা ছিল সকালে যে অফিসে যাবে, কিন্তু অফিসে যেতে কিন্তু আমরা দেখেছি অনেকে দুর্ভোগে পড়তে হয়েছে। কারণ 2 নম্বর গেট এলাকায় প্রচুর পানি থাকার কারণে কিন্তু এখানে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে তারা বলছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কাজের উদ্যোগ গ্রহণ করা হলেও কিন্তু মূলত নালাগুলো ঠিকমতো পরিষ্কার না করা, ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ার কারণে, নগরীর খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বারবার। এবং প্রতি বছরই কিন্তু বর্ষার আগে এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং জলাবদ্ধতা আসলে প্রশাসনের পক্ষ থেকে অনেকটা তোড়জোড় বেড়ে যায়। সেক্ষেত্রে অনেকটা লোক দেখানো যে তোড়জোড়, সেই তোড়জোড়ের কারণে কিন্তু আর বর্ষা আসলে এই পানি নিষ্কাশন সম্ভব হয় না। সেক্ষেত্রে জনসাধারণ বলছে বর্ষার আগে যদি খালগুলো খনন করা হতো, যদি নালাগুলো নিষ্কাশন করা হতো, সেক্ষেত্রে জলাবদ্ধতার যে অভিশাপ চট্টগ্রামের, সেই জলাবদ্ধতা থেকে অনেকাংশে নগরবাসী মুক্তি পেতে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু নগরীর যে বিভিন্ন সড়ক আছে সেখানে গেছি, যেখানে পানি রয়েছে সেখানেও গেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে বা সিটি কর্পোরেশনের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখিনি যে পানি নিষ্কাশন বা নালাগুলো পরিষ্কার করতে। তো এই ছিল আমার কাছে নগরীর জলাবদ্ধতার সর্বশেষ খবর। আফজাল। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচগুলোয় বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ইতিবাচক না হলেও মূল পর্বে বাংলাদেশ ভালো করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। মাশরাফির নেতৃত্বে এই দলটি যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারবে বলেও মনে করেন তিনি।
এছাড়া ডেথ ওভার বোলিং কিংবা ব্যাটিং নিয়ে যে সমস্যা তাও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশ কাটিয়ে উঠবে বলেও বিশ্বাস তার। লন্ডন থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আয়ারল্যান্ডে সফল ত্রিদেশীয় সিরিজ টাইগারদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশার ব্যাপ্তিটাকে বাড়িয়ে দেয় বহু গুণে। দীর্ঘদিন পর আইসিসির এই বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণের আগেই র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান অর্জনের সুসংবাদ আরও আশাবাদী করে তোলে দেশের ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সমর্থকদেরও। তবে হঠাৎই যেন ছন্দপতন। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে জিততে থাকা ম্যাচে হার, আর ভারতের বিপক্ষে ব্যাটসম্যানদের শ্রীহীন পারফরমেন্স। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরুর আগে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল এই দুই প্রতিবেশীর সঙ্গে ভালো কিছু করে, কিন্তু আপাতত তা না হলেও হতাশ হতে নারাজ টাইগারদের সাবেক কান্ডারি হাবিবুল বাশার সুমন। দুটি কিন্তু প্র্যাকটিস গেম ছিল, আমরা কিন্তু একটু দল কিন্তু একটু এক্সপেরিয়েন্স করেছি, সবাই কিন্তু খেলেনি, আমাদের একটু দেখারও ব্যাপার ছিল প্র্যাকটিস ম্যাচগুলোতে বাকিরা কি অবস্থা আছে। মূল ম্যাচের সময় আশা করি এরকম হবে না। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটিতেই ডেথ ওভার বোলিং বাংলাদেশের জন্য ছিল চিন্তার কারণ। তবে বিসিবি নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা সুমন আস্থা রাখছেন উত্তরসূরিদের ওপর। শেষ ওভারে বোলিং করাটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। শেষের দিকে আর দুই ম্যাচে আমরা আসলে খুব বেশি রান দিয়ে দিয়েছি এবং অলমোস্ট ম্যাচটা হাত থেকে চলে গেছে লাস্ট 2 ওভারে। তো ডেফিনেটলি এই যে শিক্ষাটা সেটা আমাদের মূল ম্যাচে আশা করি আমাদের বোলাররা কাজে লাগাবে। আমি হোপফুল যে যখন আমরা টুর্নামেন্টের মূল ম্যাচে যাব তখন বোলিংটা অন্যরকম হবে। সেই সঙ্গে টাইগার দলপতি মাশরাফি সহ দলের সিনিয়ররা জ্বলে উঠতে পারলে নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকেই বাংলাদেশ চ্যালেঞ্জ জানাতে পারবে বলেও বিশ্বাস সুমনের। এখনকার দলটার এক্সপিরিয়েন্স অনেক বেশি, এখন কিন্তু 100+ খেলোয়াড় আছেন অনেকগুলি, তখন কিন্তু এত ছিলেন না। মাশরাফির এক্সপিরিয়েন্স অনেক বেশি, ডেফিনেটলি সেটা অনেক কাজে লাগবে। খুব ভালো আমাদের অভিজ্ঞ একজন ক্যাপ্টেন, ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা খুব ভালো। আমি প্রিটি শিওর যে এবারে খেলাটা অন্যরকম হবে। বাংলাদেশ সবশেষ সুমনের নেতৃত্বে অংশ নিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দীর্ঘ 11 বছর পর আবারও আইসিসির এই এলিট টুর্নামেন্টে ফিরছে টাইগাররা। বাশারের বিশ্বাস জয় দিয়ে আসা শুরু করলে সেমিফাইনালের খেলাটাও বাংলাদেশের জন্য অসম্ভব কিছু না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, লন্ডন, ইংল্যান্ড। দেশের ফুটবলের খবর। এএফসি কাপে দুই বাংলার লড়াইয়ে আজ মুখোমুখি হবে আবাহনী ও কলকাতার মোহনবাগান। পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় এরই মধ্যে আসর থেকে ছিটকে পড়েছে দু দলই, তাই হারানোর নেই কিছুই। তবে মর্যাদা রক্ষার লড়াইয়ে ছাড় দিতে চায় না কোনো দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:15টায়। ভারতের শীর্ষ লিগের দল মোহনবাগান, তবে এএফসি কাপে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। 2 ম্যাচে জয়ে 6 পয়েন্ট থাকলেও আবাহনীর মতো আসর থেকে ছিটকে পড়েছে ভারতীয় জায়ান্টরাও। তবে চিরায়ত মর্যাদার প্রশ্নটা সামনে চলে আসে দুই বাংলার মুখোমুখি এই লড়াইয়ে। এদেশের দর্শকদের জন্য মূল আকর্ষণ ছিল শেখ জামালের হয়ে বাংলাদেশে খেলা সনি নর্ডে, কিন্তু ভিসা জটিলতায় আসতে পারেনি এই হাইতিয়ান। তবে তাতে যে ম্যাচের উত্তেজনায় বিন্দুমাত্র ঘাটতি পড়বে না তা আজ করা গেল দু দলের কোচ ও অধিনায়কের কথায়। এপার বাংলার দর্শকদের সৌন্দর্যময় ফুটবল খেলা উপহার দিতে দল প্রস্তুত বলে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানালেন তারা। গুরুত্ব বিচারে হয়তো দুটো টিমের কাছেই সেইভাবে কোনো স্থান নেই, কিন্তু খেলাটা যারা দেখতে আসবেন তারা উপভোগ করবেন, এনজয় করবেন এবং ফুটবল খেলাটা জেতার সাথে সাথে দর্শকদের আনন্দ দেওয়াটাও আমার মনে হয় এটা একটা ফুটবল টিমের কর্তব্য। চলতি মৌসুমের এটাই শেষ ম্যাচ, আমাদের কোয়ালিফাই করার সুযোগ নেই। তবে আমরা ভালো ফুটবল খেলতে চাই, সেই সাথে জিততে পারলে আরো ভালো লাগবে। এদিকে ঘরের মাটিতে মর্যাদার লড়াইয়ের চাপটা যেন বেশি অনুভব করছে আবাহনী। তবে সেই চাপ পাশে সরিয়ে রেখে প্রতিপক্ষ মোহনবাগানকে শক্তিশালী মানলেও জয় তুলে নিতে বদ্ধপরিকর আবাহনী কোচ। অধিনায়কও সুর মেলালেন কোচের কথায়। প্রথম লেগে 3-1 গোলে হারের প্রতিশোধ নেবার সুযোগটা হাতছাড়া করতে চান না তিনি। ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মোহনবাগান খুবই শক্তিশালী দল, এখানে দেশের মর্যাদার প্রশ্নটাও জড়িত, তাই আমরা জয়ের জন্যই মাঠে নামবো। যেহেতু এখন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এখন আবাহনী এখানে রিপ্রেজেন্ট করতেছে না, যেহেতু একটা দেশের প্রতিনিধিত্ব করতেছি, চেষ্টা থাকবে যে আমরা একটা ভালো কিছু করার জন্য। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো আমরা চাচ্ছি যে শেষটা একটু ভালো করার জন্য। মাঠের লড়াইয়ে সুন্দর ফুটবলের প্রদর্শনী হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আসছে বাজেট নিয়ে নানা প্রত্যাশা সাধারণ মানুষের। প্রণয়নে কাঠামোগত পরিবর্তন না হলে গণমুখী হবে না সরকারের উন্নয়ন পরিকল্পনা, বলছেন অর্থনীতিবিদরা। নিয়ম নীতি তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। মাত্র 1.5 বর্গ কিলোমিটারে এলাকায় রয়েছে 450 হোটেল মোটেল। গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া জেলেদের সঠিক কোনো সংখ্যা নেই কর্তৃপক্ষের কাছে। পরিবারও পায় না সরকারি কোনো সহায়তা।
বছরের পর বছর দিন কাটছে অভাব অনটনে। ধূমপান ও তামাকের কারণে মারাত্মক ঝুঁকিতে দেশের স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম, প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি উচ্চ হারে করারোপের পরামর্শ। এবং জমে উঠতে শুরু করেছে রাজশাহীর আমের বাজার, ভিড় করছেন মৌসুমী ব্যবসায়ীরা, গত বছরের চেয়ে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।